আসসালামু আলাইকুম। আমি সঞ্জিত জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। আজকে তোমাদেরকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা আজকে ক্লাসটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন নাই। এইচএসসি পরীক্ষা কিন্তু অলরেডি আর 1 মাসও নাই। তো এই শেষ সময় তোমাদের জন্য কেমিস্ট্রি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তো কেমিস্ট্রি তোমরা যারা হেলাফেলা করতেছো, হেলাফেলা করার কোনো সুযোগ নাই। এই শেষ সময় তোমাদের আর কি অবজেক্টিভের উপর বেশি জোর দিতে হবে, কারণ নিটের মোটামুটি সবাই পারে। তো অবজেক্টিভের জন্য বেশি জোর দেওয়ার জন্য আর কি আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাই ক্লাসটা আর কি সবাই চেষ্টা করো বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই আর কি ক্লাসটা শুরু করব। তোমার বন্ধুদের সাথে আর কি ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দাও, তোমার টাইমলাইনেও শেয়ার করে রেখে দাও ভিডিওটা। আমাদের জন্য আজকে যে ফার্স্ট টু লাস্ট ক্লাসটা অ্যাক্টিভ থাকবে আর কি, বেশি বেশি করে কমেন্ট করবে, তার জন্য আর কি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা তাকে গিফট স্বরূপ দেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা আর কি সবাই চেষ্টা করো ফার্স্ট টু লাস্ট ক্লাসটা থাকার জন্য। এটাই আজকে তোমাদের জন্য বিশেষ উপহার থাকতেছে। তো ক্লাসটাও তোমরা আর কি অনেক কিছু শিখতে পারতেছো। অবজেক্টিভ গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ কিন্তু আজকে সলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আসার মতো এমসিকিউ, বোর্ড কোশ্চেন, এইচএসসি বিগত বছর সব কোশ্চেন আসছে, এইসব কোশ্চেনই কিন্তু আজকে হবে, তোমাদেরকে সলভ করানো হবে। তো এই কোশ্চেনটাও যেমন, ক্লাসটা যেমন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সাথে তোমরা কিন্তু একটা গিফটও পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে। তো তোমরা চেষ্টা করো আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের যেই বইটা আছে এটা পাওয়ার জন্য আর কি বেশি বেশি করে কমেন্ট করো এবং ক্লাসটা আর কি অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। তোমার এমনিও লাভ হচ্ছে যে তুমি অনেক অবজেক্টিভ জানতে পারছো, পাশাপাশি কিন্তু একটা বইও পেয়ে যাচ্ছ। তো চেষ্টা করো আর কি ক্লাসটা মনোযোগ সহকারে করার। তো আমরা দেরি না করে ক্লাসটা খুব শীঘ্রই শুরু করে দিব। তো দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কি কোশ্চেন আমরা দেখে আসো। রসায়ন প্রথম পত্র, যে আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? তো তোমরা সবাই কমেন্ট করো তো আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? সবাই এক নম্বরটা কমেন্ট করো তো একের অ্যান্সার কোনটা হবে। দেখো আলফা কণা, তো আলফা কণা কোথায় ইউজ করেছিল আমরা এটা সবাই জানি যে আলফা কণা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যেখানে কি আবিষ্কার করা হয়েছিল বলতো? নিউক্লিয়াস আবিষ্কার করা হয়েছিল, যেখানে হচ্ছে আলফা কণাটা ইউজ করেছিল। তো আলফা কণাটা কি ছিল বলতো? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটা কিন্তু তোমার সংজ্ঞায় আসতে পারে এইচএসসিতে, ক নম্বরে আসতে পারে যে আলফা কণা কাকে বলে। তো বলবা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসে কি বলে? আলফা কণা। তো আলফার দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, আমরা জানি হিলিয়াম কি বলতো? এইচই। আর এখানে যেহেতু দ্বিধনাত্মক বলছে তাইলে কি হবে বলতো? এইচই 2+, ঠিক আছে? আর আলফা কণার ভর কত বলতো? 4। হিলিয়ামের ভরও যেহেতু 4, আলফা কণার ভরও 4, তাহলে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হচ্ছে বলতো? আলফা কণা। তো দেখো এখন আমরা দেখি যে আলফা কণার বৈশিষ্ট্য কোনটি। তো বলা হয়েছে, দেখো কি বলছে যে এর ভর সংখ্যা 4, এর ভর সংখ্যা 2 বলছে, এর ভর সংখ্যা 2। তো আলফা কণার ভর সংখ্যা কি 2? না, আলফা কণার ভর সংখ্যা হচ্ছে হিলিয়ামের ভরও যা, আলফা কণার ভরও তা। এটা কিন্তু অনেকেই আওলায় ফেলে যে আলফা কণার ভর কি। তো আলফা কণার ভর কিন্তু হিলিয়ামের ভরও যেটা, আলফা কণার ভরও কিন্তু সেইটাই। তাহলে আলফা কণার ভর সংখ্যা কত হবে বলতো? 4। তাহলে আমাদের অপশন ডি রাইট না। তারপরে বলছে ইহা একটি ধনাত্মক চার্জিত কণা। হ্যাঁ, এটা আমরা ঠিক আছে। এটা খুব ধীর গতি সম্পন্ন কণা না, আলফা কণা কিন্তু অনেক দ্রুত গতি সম্পন্ন কণা। তারপর বলছে এটা 2টা প্রোটন আর 2টা ইলেকট্রন আছে। আলফা কণাতে দেখো 2টা প্রোটন আর কি বলছে 2টা ইলেকট্রন আছে। আমরা জানি যে হিলিয়ামে কয়টা প্রোটন থাকে বলতো? হিলিয়ামে 2টা প্রোটন থাকে আর 2টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? 2টা প্রোটন আর 2টা ইলেকট্রন। আর আলফা কণায় থাকে হচ্ছে দ্বিধনাত্মক, মানে কি 2+, মানে 2টা ইলেকট্রন ত্যাগ হয়ে গেছে বলে তো 2+ হয়েছে। যার কারণে এখানে কি 2টা ইলেকট্রন আর পসিবল? 2টা ইলেকট্রন কিন্তু পসিবল না, যার কারণে এটা কিন্তু পসিবল না, তাই না? তাহলে এটাও সম্ভব না, এটাও সম্ভব না, তাহলে ইহা ধনাত্মক চার্জিত কণা। হ্যাঁ, আলফা কণা কিন্তু ধনাত্মক চার্জিত কণা। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে বলতো? সি হবে, ঠিক আছে? তাহলে আলফা কণা কি একটা দ্বিধনাত্মক কণা। আর এটা মনে রাখবা যে আলফা কণা হচ্ছে একটা কি কণা বলতো? কম্পোজিট কণিকা, ঠিক আছে? এটা কি কণা একটা বলতো? কম্পোজিট। আলফা কণা একটি কি কণিকা বলতো? কম্পোজিট কণিকা। এরকম আরও একটা কম্পোজিট কণিকা আছে, কে কোন কণা বলতো? ডিউটেরন কণা। মনে বা আলফা কণা আর ডিউটেরন কণা, এই দুইটা কণাকে বলা হয় কিন্তু কম্পোজিট কণিকা। এটা যশোর বোর্ড 2021 সালে আসছিল এই কোশ্চেনটা। একই দেখো কুমিল্লা বোর্ড 2016 সালে একটা কোশ্চেন আসছে, সেখানে কি বলা হয়েছে যে নিচের কোনটি কম্পোজিট কণিকা। তো এখানে দেখো কি আসছে? আলফা কণা। আরও একটা কোশ্চেন আসছিল বোর্ডে, সেটা ছিল যে নিচের কোনটা কম্পোজিট কণিকা, সেখানে অপশন আলফা কণা ছিল না, সেখানে ছিল ডিউটেরন কণা। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কম্পোজিট কণিকা দুইটা, একটা হচ্ছে আলফা কণা আর একটা কোন কণা বলতো? ডিউটেরন কণা। তাহলে সবাই কমেন্ট করো যে আলফা কণা ডিউটেরন কণা, এটা সবাই কমেন্ট করো, আমি দেখবো। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাই। দেখো 3 নাম্বার কোশ্চেনটা এই দেখছো, এই যে চলে আসছে, নিচের কোনটি কম্পোজিট কণিকা। এখানে কিন্তু তোমার আলফা কণা নাই। আচ্ছা, এটা ক্লিয়ার করে দিই। দেখো 3 নাম্বার কোশ্চেনে কি বলছে? নিচের কোনটি কম্পোজিট কণিকা। তো আমরা জানি কম্পোজিট কণিকা দুইটা, একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন কণা। তাহলে এখানে কি আলফা কণা আছে? এখানে কিন্তু আলফা কণা নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? ডিউটেরন কণা, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কোনটা? সি। অ্যান্সার হবে 3-এর সি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 4 নাম্বার আইসোটোন। আইসোটোন নামে শিখে গেছে টোন। তো বলবো আইসোটোপ। আইসোটোপে কি সমান হয় বলো তো? পারমাণবিক সংখ্যা সমান হয় বা প্রোটন সংখ্যা সমান হয়, যেটা সেটাকে বলা হয় আইসোটোপ। দেখো আমরা দেখি আইসোটোপ, 3টা টার্ম আছে, আইসোটোপ,
আইসোটোপ, আইসোবার, আরেকটা কি আছে বলো তো, আইসোটোন, তাই না? তো আইসোটোপের শেষে মনে রাখবা প আছে, পতে মনে রাখবা প্রোটন সংখ্যা সমান, ঠিক আছে? পতে কি সমান? প্রোটন সংখ্যা। আইসোটোপে কি সমান বলো তো? প্রোটন সংখ্যা যার সমান তাকে বলা হয় আইসোটোপ। আইসো বারের শেষে দেখো বার আছে, তো বার দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ভর। বার দিয়ে কি মনে রাখবো বলো তো? ভর, ঠিক আছে? তাহলে আইসো বারের ক্ষেত্রে কি সমান হবে বলো তো? ভর সমান হবে। তাহলে আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, আইসো বারের ক্ষেত্রে মনে রাখবা ভর সংখ্যা সমান, ঠিক আছে? তাহলে বলো তো চারের অ্যান্সার কোনটা হবে? আইসোটোনের ক্ষেত্রে মনে রাখবা ন আছে, আইসোটোনের শেষে লাস্টে কি আছে বলো তো? ন আছে, তো নতে মনে রাখবা নিউট্রন সংখ্যা সমান। আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা যার সমান তাকে আমি বলতেছি আইসোটোন, ঠিক আছে? তাহলে বলছে নিচের আইসোটোনের উদাহরণ নিচের কোনটি? তাহলে আইসোটোনে অবশ্যই আমার কি দেখতে হবে? নিউট্রন সংখ্যা, ঠিক আছে? আর নিউট্রন সংখ্যা কিভাবে বের করে বলো তো? নিউটন সংখ্যা কিভাবে বের করে? তোমরা হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যেটা পাই সেটা হচ্ছে কি আমার বলো তো? নিউটন সংখ্যা। তাহলে বলো চারের অ্যান্সার কোনটা হবে বলো তো? সবাই লিখবা চারের অ্যান্সার কোনটা হবে? চারের অ্যান্সার ডি হবে, ঠিক আছে? চারের অ্যান্সার কোনটা হবে বলো? ডি। কেন ডি হবে? দেখো আমরা বলছি নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা বের করে কি হবে? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো দেখো এখানে কত আসতেছে, এটা দিয়ে বিয়োগ করলে এটা পাচ্ছি যে 6 পাচ্ছি, আর এখানে করলে 7 পাচ্ছি, তাহলে এই দুটো সমান হচ্ছে না, তাহলে এটা হবে না। এখান থেকে এটা বিয়োগ করলে কত আসতেছে? 22, আর এখান থেকে আসতেছে 20, তাহলে এটাও সমান না। এটার ক্ষেত্রে কত আসতেছে? এটা আসতেছে 20, আর এটা আসতেছে কত বলো তো? 21, এটাও সমান না। এইটা দেখো কত, 15 থেকে 31 বিয়োগ করলে 16, 16 থেকে 32 বিয়োগ করলেও দেখো কত আসে বলো তো? 16 আসে। তাহলে দুইটারই নিউটন সংখ্যা কি হচ্ছে? সমান হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আইসোটোনে আমার নিউটন সংখ্যা সমান। নিউটন সংখ্যা বের করার সিস্টেম কি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ইকুয়াল টু নিউটন সংখ্যা। তো আমি দেখতেছি যে কোনোটাই সমান হচ্ছে না এক্সেপ্ট ডি ছাড়া। এই ডিতে আসছে কত? 16, এইটা আসছে 16, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? ডি হবে। নেক্সট কোশ্চেনটা দেখো, পরমাণু যে নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত, এটা কোন বিজ্ঞানী প্রমাণ করছে? এটা বিজ্ঞানী রাদারফোর্ড প্রমাণ করছে, ঠিক আছে? বিজ্ঞানী রাদারফোর্ড। তো রাদারফোর্ড দুইটা জিনিস আবিষ্কার করছে, বলো তো কি কি আবিষ্কার করছে রাদারফোর্ড? রাদারফোর্ড মনে রাখবা তোমার নিউক্লিয়াস আবিষ্কার করছে কোন বিজ্ঞানী বলো তো? রাদারফোর্ড। প্রোটন আবিষ্কার করছে কোন বিজ্ঞানী বলো তো? রাদারফোর্ড আবিষ্কার করছে। তাহলে রাদারফোর্ড, প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড। তারপর হচ্ছে তোমার যে ইয়াটা আছে নিউক্লিয়াসের ধনাত্মক আধানযুক্ত, এটা আবিষ্কার করছে কোন বিজ্ঞানী বলো তো? রাদারফোর্ড আবিষ্কার করছে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? 5-এর অ্যান্সার হবে এ, রাদারফোর্ড। নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? ঠিক আছে, তো বোর তত্ত্ব হচ্ছে তার ক্ষেত্রে প্রযোজ্য যার একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে হচ্ছে আমার বোর তত্ত্ব প্রযোজ্য। যাদের ক্ষেত্রে একটা ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে? একটা ইলেকট্রন থাকতে হবে। আয়ন বা মৌল দুইটাই হইতে পারে। আয়ন হইতে পারে এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন, আর অথবা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। তো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কি আছে বলো তো? হাইড্রোজেন আছে। তাহলে আপনাদের কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ঠিক আছে? বাট শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বোর তত্ত্ব বলছে যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হইতে পারে। পরমাণু বললে হচ্ছে হাইড্রোজেন, আয়ন কিন্তু অনেকগুলোই হইতে পারে। কি কি হইতে পারে দেখো, যেমন হচ্ছে হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন হইতে পারে কারণ হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? বাট হাইড্রোজেন প্লাসে কি একটা ইলেকট্রন আছে? এইচ প্লাস, মানে একটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস হয়েছে, তার মানে এখানে ইলেকট্রন কিন্তু নাই, তাহলে এইচ প্লাস কিন্তু হবে না, বাদ। তারপর দেখো লিথিয়াম 2 প্লাস, লিথিয়াম 2 প্লাস কি পসিবল? দেখো তো লিথিয়ামে কয়টা ইলেকট্রন থাকে? 3টা ইলেকট্রন থাকে। 2 প্লাস মানে 2টা ইলেকট্রন চলে গেছে, তাহলে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে এইটা হতে পারে। হাইড্রোজেন হতে পারে কারণ এক পরমাণু বিশিষ্ট। হিলিয়াম প্লাস মানে হিলিয়ামে থেকে 2টা ইলেকট্রন, হিলিয়াম প্লাস হয়ে গেছে মানে একটা ইলেকট্রন কমে গেছে, তাহলে কোনটা হবে? এইটা, এখানেও একটা ইলেকট্রন আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, হিলিয়াম প্লাসেও একটা ইলেকট্রন আছে, লিথিয়াম 2 প্লাসে একটা ইলেকট্রন আছে, বাট হাইড্রোজেন প্লাসে কোনো ইলেকট্রনই নাই, ঠিক আছে? কারণ হাইড্রোজেন প্লাসে তোমার একটা ইলেকট্রন ছিল, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন ছিল, হাইড্রোজেন প্লাস হয়ে যাওয়ার কারণে একটা ইলেকট্রন চলে গেছে, যার কারণে এখানে ইলেকট্রনই নাই। তাহলে এখানে বসে কোনটা প্রযোজ্য নয়? তাহলে অ্যান্সার হবে কোনটা বলো তো? অ্যান্সার হবে বি। সবার কাছে ক্লিয়ার? নেক্সট আমরা আসি 7 নম্বর কোশ্চেনে। দেখো আর এন ইকুয়াল টু মনে রাখবা কি বলতো? এন স্কোয়ার আর ওয়ান, ঠিক আছে? ভি এন ইকুয়াল টু কি মনে রাখবা বলো তো? 1/n v1, আর en ইকুয়াল টু মনে রাখবা 1/n স্কোয়ার e1, ঠিক আছে? এই তিনটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? আর এন ইকুয়াল টু এন স্কোয়ার আর ওয়ান, ভিএন ইকুয়াল টু মানে 1 নম্বর কক্ষপথের সাথে অন্যান্য কক্ষপথের কি সম্পর্ক? আমরা তো 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ জানি যে 0.53 অ্যাংস্ট্রম, ঠিক আছে? তো বাকি ইয়াগুলো আমরা বের করতে পারি 1 নম্বর কক্ষপথের সাহায্যে। তো সেইটার জন্য আর কি এই ফর্মুলাগুলো, যে আমার যদি বলে 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কত, আমি এনের জায়গায় জাস্ট 3 বসাই দিব, মানে 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9, 9 আর1 মানে আর1 যেটা আছে 0.53 অ্যাংস্ট্রম, ওইটা 9 গুণ। এভাবে আর কি আমাদের তিনটা বের করবো আর কি। তো আমরা এখন আসলে দেখি কোশ্চেনে কি বলছে, যে হাইড্রোজেন
পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি E1, তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হবে, মানে 3 নম্বর কক্ষপথ চাইছে, ঠিক আছে। আমরা এই সূত্র যাবে, কক্ষপথের সূত্র বললে এইটা, বেগের সূত্র বললে এইটা, আর ব্যাসার্ধ সূত্র বললে হচ্ছে ফার্স্টেরটা। তাহলে এখন দেখো আমাদের 3 নম্বর সূত্রে যেহেতু যাবে, বলছে তৃতীয় কক্ষপথ, তাহলে তৃতীয় কক্ষপথে বললে আমি জানি En = তৃতীয় কক্ষপথের কি চাইছে, শক্তি চাইছে। তাহলে শক্তি বললে দেখো কত আসবে, 1/n² E1। তাহলে যেহেতু বলছে কত নম্বর শক্তি স্তর, তৃতীয়, তাহলে কত আসবে দেখো, এটা আমি করি, 1 n এর জায়গায় কত বসাবো, আমি 3 বসাবো, আর 3 এর স্কোয়ার মানে কত, 9, 1/9 E1 হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে বলো তো, অ্যান্সার হবে এ। তারপর দেখো নিচের কোনটি ডি ব্রগলির সমীকরণ, ডি ব্রগলি, ঠিক আছে। ডি ব্রগলি কিসের সমীকরণ দিছিল বলো তো, ইলেকট্রনের যে দ্বৈত ধর্ম আছে, মানে কণা ধর্মও আছে, প্লাস যে তোমার তরঙ্গ ধর্মও আছে, এই কথাটা বলছিল হচ্ছে লুইস ডি ব্রগলি। তো ডি ব্রগলিতে মনে রাখবা ডি আছে, তো ডি দিয়ে মনে রাখবা হচ্ছে ডি, ঠিক আছে। তো মনে রাখবা ডি, মনে রাখবা আর কি, তো ডি মানে মনে রাখবা 2, ঠিক আছে। ডি মানে মনে রাখবা ডি দিয়ে, ডি মানে কত বলতো 2। তো দুইটা জিনিস বলছিল, একটা হচ্ছে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম যেটা আছে, দুইটা বৈশিষ্ট্য যে বিজ্ঞানী বলছিল সেটা হচ্ছে লুইস ডি ব্রগলির সমীকরণ, লুইস ডি ব্রগলির সমীকরণ, ঠিক আছে। ল্যামডা = h/mv, mv মানে কি বলতো, পি, ঠিক আছে। ভরবেগ থাকে কণার, আর ল্যামডা থাকে কোনটা বলতো, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মানে তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম দুইটাই প্রকাশ পাইছে কিন্তু এই ল্যামডা = h/mv এই সূত্রতে কিন্তু প্রকাশ পাইছে, ঠিক আছে। তাহলে এখান থেকে মেইনলি আর কি ডি ব্রগলির মেইন সমীকরণটা আসছে, ঠিক আছে। এই সমীকরণটা কিভাবে আসছে দেখো, যদি আমি দেখাই, দেখো ইজি আছে এই সমীকরণটা, তোমরা জেনে রাখো। আমরা একটা ফর্মুলা জানি যে কণা ধর্ম হলে আমরা জানি E = কি বলতো, mc², ঠিক আছে। এটা হচ্ছে কণা ধর্মের বৈশিষ্ট্য হলে আমরা শক্তি বের করার ফর্মুলা হচ্ছে E = mc²। আচ্ছা, তরঙ্গ ধর্ম হলে E = কি হয় বলতো, hc/ কি বলতো, ল্যামডা, ঠিক আছে। E = hc/λ। এখন আমি যদি E = hc/λ, এইটা যদি আমি এই এর জায়গায় বসাই দিই, তাহলে কি আসবে বলতো, hc/λ আসলো, ঠিক আছে। আমি ওই এর মানটা এই এর জায়গায় বসাই দিছি, তাহলে দেখো উভয় পক্ষতে আমি সিসি কাটলাম, ঠিক আছে। উভয় পক্ষতে সিসি কাটলে এখানে একটা সি রয়ে যাবে, তাহলে কি আসলো, তাহলে ল্যামডা = কি আসবে বলো তো, ল্যামডাকে আমি মনে করো এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। আর এমটাকে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে এমসি আছে, আমি জাস্ট কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে কি আসবে বলো তো, ল্যামডা = কি আসবে দেখো, এইচ এর নিচে আমি ল্যামডাটাকে এইখানে নিয়ে যাব আর এমসিটাকে এখানে নিয়ে আসবো, কি আসলো বলো তো, ল্যামডা = h/mc বা mv। তো এই ফর্মুলাটাই কিন্তু এই যে বি, ঠিক আছে। দেখো ল্যামডা = h/mv বা ল্যামডা = h/mc, একে আবার পি দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে। ল্যামডা = h/p-ও আসতে পারে পরীক্ষায়, তো লিখে রাখো আর কি, জিনিসটা বুঝছো সবাই। আচ্ছা দেখো 9 নাম্বার, নিচের কোন সমীকরণটি সঠিক নয়। আমরা তো একটু আগে পড়ে আসলাম যে E = কি পড়ে আসছি বলতো, hc/λ পড়ে আসছি না, একটু আগে পড়ে আসলাম না, E = hc/λ। তাহলে E এর সাথে ল্যামডার সম্পর্ক কি বলতো, ব্যস্তানুপাতিক। বাট এই দেখো ডি নাম্বার অপশনটাই বলছে E এর সাথে ল্যামডার সম্পর্ক নাকি সমানুপাতিক, যেটা কিন্তু পুরোপুরি ভুল। E এর সাথে ল্যামডার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, তাহলে কোনটা সঠিক নয় বলছে, তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো, অ্যান্সার হবে ডি নাম্বারটা। তারপর দেখো কোনটি আকৃতি প্রকাশ করে, কোনটি আকৃতি প্রকাশ করে, দেখো 10-এর সি বলছে আকৃতি প্রকাশ করে, ঠিক আছে। আকৃতি, তো মনে রাখবা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা আকার জানতে পারি, ঠিক আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আকার, প্রধান কোয়ান্টাম সংখ্যার পরে কি আছে বলো তো, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা আকৃতি জানতে পারি, যে এটা বৃত্তাকার নাকি উপবৃত্তাকার নাকি কেমন, এটা শেপটা কেমন, এটা আমরা জানতে পারি কোথার সাহায্যে, সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, ঠিক আছে। সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারি হচ্ছে আকৃতিটা জানতে পারি, তাহলে অ্যান্সার হবে কোনটা, 10-এর সি হবে। এছাড়াও আমরা কি জানতে পারি বলতো, সহকারী কোয়ান্টাম সংখ্যা কিন্তু অনেক নাম আছে, মনে হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, সমারফিল্ডের কোয়ান্টাম সংখ্যা, কারণ হচ্ছে সমারফিল্ড দিছে, তাহলে বা তোমার হচ্ছে এখানে সাবসিডারি কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। অনেকগুলো নাম আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সাবসিডারি কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, তারপরে হচ্ছে সমারফিল্ডের কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। 4টা নাম আছে কিন্তু, ঠিক আছে। তো তোমাদের কোশ্চেনে অনেকগুলো অপশন থাকতে পারে, তো মনে হয় এটার সাথে আমরা আকৃতি প্রকাশ করে হচ্ছে সমারফিল্ডের কোয়ান্টাম সংখ্যা। নেক্সট দেখো 11 নাম্বার, 11 নাম্বারটা দেখো কোন সেটটি গ্রহণযোগ্য, ঠিক আছে। কোন সেটটি গ্রহণযোগ্য, এখন এই গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য এটা ডিপেন্ড করে কিসের উপর বলো তো, এন এর মান, মনে হচ্ছে বা এন এর মান এবং এল এর মান কি হতে পারে না বলো তো, কখনো সমান হতে পারে না। অবশ্যই এন এর মান এল এর মানের থেকে কি হতে হবে বলো তো, বড় হইতে হবে। এন এর মান অবশ্যই এল এর মানের থেকে কি হতে হবে বলো তো, বড় হতে পারবে। আবার আছে যে এল এর মান আর এম এর মান কি হইতে পারে বলো তো, সমান হইতে পারবে, বাট এম এর মান কখনো এল এর মানের থেকে বড় হইতে পারবে না, ঠিক আছে। এল এর মান এম এর মান মানে এল এর মান সবসময় কি হইতে হবে বলো তো, সমান, অথবা এল এর মান অবশ্যই কী হতে হবে, এম এর মানের থেকে সমান অথবা কী হতে হবে বলো তো, বড় হতে পারবে, ঠিক আছে। এম এর মানের থেকে অবশ্যই বড় বা সমান হতে পারবে এল এর মান, বাট কখনো
ছোট হইতে পারবে না m এর মানের থেকে, ঠিক আছে। যেমন দেখো এক্ষেত্রে যদি আমরা আসি, দেখো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা বসে কোন সেটটি গ্রহণযোগ্য, তার মানে আমার তিনটাই ভুল, যে কোনো একটা সঠিক আছে, এই সঠিকটা আমার খুঁজে বের করতে হবে। দেখো আচ্ছা দেখো এখানে হচ্ছে এন আর এল এর মান ফার্স্টে যে শর্তটা দিছিলাম, এন আর এল এর মান কখনো সমান হতে পারবে না। দেখো এটা ফার্স্টেটা এই ভুলটাই করে ফেলছে, তাহলে এ নাম্বারটা তো হবে না, ঠিক আছে, এ নাম্বারটা বাদ। বি নাম্বারটা আমরা পরে আসি, দেখি 3 নাম্বার সি নাম্বারটা দেখি। দেখো কি বলছে, সি নাম্বারটা বলছে যে 4 2 -1 -1/2, ঠিক আছে। তো এইটা দেখো আমাদের সঠিক হবে নাকি হবে না বলো তো, 11 আনসার কোনটা হবে, 11 আনসার কমেন্ট করো তো সবাই। আচ্ছা বি নাম্বারটা কি হবে, বি নাম্বারটা হবে নাকি হবে না বলো তো, বি নাম্বারটা হবে না, কারণ দেখো এন এর মান অবশ্যই কি বলছি যে এখানে দেখো এন আর এল এর মানের শর্তটা মিলছে, বাট এল আর এম এর শর্তটা কি মিলছে, আমি বলছি যে এল এর মান অবশ্যই কি হতে হবে, এম এর থেকে বড় অথবা কি হতে হবে বলো তো, সমান হতে পারবে। বাট দেখো এখানে কি হয়েছে, বাট এই ক্ষেত্রে দেখো কি হয়ে গেছে, এম এর মানটা দেখো এল এর মানের থেকে বড় হয়ে গেছে, এটা হচ্ছে এল এর মান, এটা হচ্ছে এম এর মান, তাই না। তো দেখো এখানে কি হয়ে গেছে, এম এর মানটা বড় হয়ে গেছে, বাট বড় হইতে পারবে না, এল এর মান বড় হইতে হবে এম এর মানের থেকে বা সমান হইতে হবে, তাহলে বিও আমার শর্ত মানতেছে না। ডি কি মানতেছে, দেখো ডিতেও দেখো এম এর মান দেখো বড় হয়ে গেছে এল এর মানের থেকে, এটাও পসিবল না, তাহলে ডিও বাদ। বাট সি দেখো আমার সম্ভব, যে এন এর মান ঠিক আছে, এন এর মান আর এল এর মান সমান হয় নাই, এল এর মান এন এর মান থেকে ছোট আছে। এবার এল আর এম এর মধ্যে আমি সম্পর্ক বের করি, দেখো এখানে এল আর এম এর মধ্যে বড় কোনটা, এল বড় আছে, তাহলে আমার এই শর্তটা মানছে এল এর মান অবশ্যই কি হতে হবে, এম এর থেকে বড় বা সমান হইতে হবে, তাহলে আমার এই শর্তটা মানছে, তাহলে অ্যান্সার হবে কোনটা বলো তো, সি। তারপর দেখো কোন অরবিটালটি সম্ভব, তো দেখো অরবিটাল সম্ভব, তোমরা অনেকে 3D এর সাথে পরিচিত, এই জন্য আর কি 3D বলতেছো, ঠিক আছে 3D, বাট কিভাবে হবে দেখো 3F কি পসিবল, কেন পসিবল না, দেখো এখানে এফ এর ক্ষেত্রে এল এর মান কত, SP/DF, এল এর মান হচ্ছে, এফ এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 3, ঠিক আছে, এফ এর ক্ষেত্রে এল এর মান 3, তাহলে এন আর এল এর মান সমান হয়ে গেছে, এটা পসিবল না। 2D এর ক্ষেত্রে দেখো ডি এর ক্ষেত্রে এল এর মান কত বলো তো, SP/D, ডি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 2, ঠিক আছে, তাহলে 2D এন আর এল এর মান সমান হয়ে গেছে, এটাও পসিবল না। পির ক্ষেত্রে দেখো পির ক্ষেত্রে এল এর মান কত বলতো 1, এটাও সমান হয়ে গেছে, এন আর এল এর মান সমান হয়ে গেছে। বাট 3D এর ক্ষেত্রে SPD, ডির মান, ডির ক্ষেত্রে এল এর মান কত বলো তো, SPD, তার মানে 3 নাম্বার আছে, তার মানে 2 হবে, ঠিক আছে, কত হবে 2, তাহলে ডি এর মান কত, এল এর ক্ষেত্রে ডি এর মান হচ্ছে 2, তাহলে দেখো এটা কি পসিবল 3D, হ্যাঁ এই ইয়ার থেকে ছোট আছে, তাহলে এটা পসিবল, তাহলে অ্যান্সার হবে কোনটা বলো তো, 3D, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 3D। উপশক্তি আছে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের ফর্মুলা কোনটি, তো সবাই আর কি এই জিনিসগুলো লিখে রাখো, এই জিনিসটা আজকে ক্লিয়ার করে দিই। শক্তি স্তরে অরবিটাল যদি বলে, ঠিক আছে, শক্তি স্তরে অরবিটাল, আচ্ছা লিখে রাখো, শক্তি স্তরে অরবিটাল যদি বলে, আচ্ছা আগে একটা জিনিস বুঝাই, দেখো এই যে তোমার অরবিটাল, বুঝছো, অরবিটাল মানে হচ্ছে শক্তি, অরবিটাল না সরি শক্তি স্তর, শক্তি স্তর, তো শক্তি স্তরকে আমি যদি ভাঙি, মানে আমরা উপর থেকে আস্তে আস্তে মানে বড় থেকে আস্তে আস্তে ছোটোর দিকে যাব, তো সবার বাইরে আছে কি বলতো শক্তি স্তর, ইলেকট্রনটা আসলে থাকে কোথায়, শক্তি স্তরের ভিতরে কি আছে বলতো, মনে করো শক্তি স্তর, একটা শক্তি স্তরের ভিতরে দেখো 5 নম্বর শক্তি স্তরে কয়টা অরবিটাল আছে, সবাই কমেন্ট করো তো, 5 নম্বর শক্তি স্তরে কয়টা অরবিটাল আছে। শক্তি স্তরে অরবিটাল বের করার ফর্মুলা কি, দেখো শক্তি স্তরে যদি অরবিটাল বলে, শক্তি স্তরে অরবিটাল সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে n², শক্তি স্তরে অরবিটাল বের করার ফর্মুলা কি বলতো, n²। নাম্বার শক্তি স্তরে কয়টা অরবিটাল আছে, তো 5 নাম্বার শক্তি স্তরে অরবিটাল বের করার ফর্মুলা হচ্ছে n², তার মানে হচ্ছে কত স্কয়ার হবে, 5 এর স্কয়ার মানে কত 25টা, ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। তাহলে শক্তি স্তরে অরবিটাল যদি বলে, তাহলে তোমরা কোন সূত্রে যাবা বলো তো, n² ফর্মুলায় যাওয়া, শক্তি স্তরে অরবিটাল বললে n², ঠিক আছে। তাহলে শক্তি স্তরে অরবিটাল বলে 25টি। এখন আমি যদি বলি শক্তি স্তরে ইলেকট্রন বের করার ফর্মুলা কি, শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করার ফর্মুলা কি, শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, তাহলে দেখো অরবিটাল আমরা জানি একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে, তাহলে শক্তি স্তরে অরবিটাল সংখ্যা যদি n² হয়, তাহলে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কি হবে, এর দ্বিগুণ, তাই না, কারণ একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, তাহলে অরবিটাল সংখ্যা দ্বিগুণিত কি হবে ইলেকট্রন সংখ্যা, তাহলে n², তাহলে কি হবে বলো তো 2n², ঠিক আছে। তাহলে শক্তি স্তরে অরবিটাল বললে n², শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বললে কি হবে বলো তো 2n², ক্লিয়ার। রাফিন খান কমেন্ট করছে 25, হ্যাঁ ঠিক আছে, তাহলে বলো, তাহলে শক্তি স্তরে অরবিটাল সংখ্যা বলে n², আর শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বললে কি হবে বলো তো 2n²। এরপর দেখো উপশক্তি স্তর, ঠিক আছে, তোমাকে যদি বলে উপশক্তি স্তরে, উপশক্তি স্তরে অরবিটাল, একটু আগে আমরা পড়ছিলাম শক্তি স্তরে, এখন বলবো আমরা উপশক্তি স্তরে অরবিটাল। উপশক্তি স্তরে অরবিটাল বললে 12+1, ঠিক আছে, উপশক্তি স্তরে অরবিটাল বলে কোন সূত্র হবে বলো তো
12+1 উপশক্তি স্তরের অরবিটাল বললে আমরা এই ফর্মুলা যাবো যে 12+1 উপশক্তি স্তরের অরবিটাল বলে কোন ফর্মুলা হবে বলো তো 12+1। আচ্ছা, আর উপশক্তি স্তরে যদি আমি বলি উপশক্তি স্তরে ইলেকট্রন কত, ইলেকট্রন বললে কত হবে বলো তো, এটাকে জাস্ট 2 দ্বারা গুণ করে দিবা, মানে 2 × 12+1, এটা হচ্ছে উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, তাহলে শক্তি স্তর পার্থক্যটা কি, এটা বলছিলাম শক্তি স্তরের অরবিটাল, আর এখন আমি বলছি কি উপশক্তি স্তরের অরবিটাল। ঠিক আছে, এটা হচ্ছে শক্তি স্তর এবং উপশক্তি স্তরের কাহিনী। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো শক্তি স্তর গেলে উপশক্তি স্তর গেলে, এখন যদি আমি বলি একটা শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকতে পারে। আচ্ছা, তোমরাই অ্যান্সার যাও যে 3 নাম্বার শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে বলো তো, 3 নাম্বার শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? বলো 3 নাম্বার শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? 3 নাম্বার শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে বলো তো? শক্তি স্তরের উপশক্তি স্তর সংখ্যা, একটু আগে আমরা পড়ছি শক্তি স্তরের অরবিটাল সংখ্যা, উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা। এখন আমি বলছি যে শক্তি স্তরে 3 নাম্বার শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? কমেন্ট করো তো দেখি, 3 নাম্বার শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? মনে রাখবা যে শক্তি স্তরে হচ্ছে উপশক্তি স্তর সংখ্যা সমান হয়। ঠিক আছে, যেমন হচ্ছে 3 নাম্বার, হ্যাঁ না 3 নাম্বার শক্তি স্তরে উপশক্তি স্তর আছে 3টা, 4 নাম্বার শক্তি স্তরে উপশক্তি স্তর আছে 4টা, 1 নাম্বার শক্তি স্তরে উপশক্তি স্তর 1টা। ঠিক আছে, শক্তি স্তরের উপশক্তি স্তর সংখ্যা কি হয় বলো তো? সমান, মানে n শক্তি স্তরে উপশক্তি স্তর আছে nটি। ঠিক আছে, n শক্তি স্তরে উপশক্তি স্তর আছে nটি। ঠিক আছে, যদি আমি বলি 3 নাম্বার শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে, বলবা 3টি। 4 নম্বরে কয়টা আছে? 4টি। যেমন দেখো 3 নাম্বার শক্তি স্তরে কি কি আছে, যদি আমি বলি 3 নাম্বার শক্তি স্তর উপশক্তি স্তর কি কি আছে বলো তো? 3 এর উপশক্তি স্তর হতে পারে s p, আর কি হইতে পারে বলো তো? d হইতে পারে। আমি বলছি 3 নাম্বার শক্তি স্তর কয়টা হইতে পারে? 3টা হইতে পারে। সেটা কি কি? s p d। কেন 3টা হইতে পারে? দেখো s এর ক্ষেত্রে l এর মান কত? 0, পির ক্ষেত্রে l এর মান কত? 1, ডির ক্ষেত্রে l এর মান কত দেখো তো 2। বাট আমি যদি 3f বলি, 3f এর ক্ষেত্রে l এর মান কত আসতেছে বলো তো? 3 আসতেছে। n এর মান l এর মান সমান হয়ে যাচ্ছে, এই জন্য এটা পসিবল না, এই পর্যন্ত পসিবল। ঠিক আছে, 3d পর্যন্ত পসিবল। তো এইটাই মনে রাখবা যে n শক্তি স্তরের উপশক্তি স্তর সংখ্যা কয়টা হবে বলো তো? nt, মানে 3 নম্বর শক্তি স্তরে 3টা, সেই 3টা হচ্ছে 3s, 3p, 3d। একইভাবে 2s এর ক্ষেত্রে মানে 2 নম্বরের ক্ষেত্রে কয়টা? 2টা, সেটা কি কি? 2s, 2p। ক্লিয়ার? তারপর দেখো বলছে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে আর কি, n + l এর মান হিসাব করবা, n + l এর মান হিসাব করে দেখবা যে যেটা কম সেটা হচ্ছে কম শক্তি স্তর আগে পূরণ করে, তারপর হচ্ছে উচ্চ শক্তি স্তরে পূরণ করবে। ঠিক আছে, আউটবাউন্ড নীতি অনুযায়ী। ঠিক আছে, আগে নিম্ন শক্তি স্তরে পূরণ করবে, দেন হচ্ছে আমার উচ্চ শক্তি স্তরে যাবে। তো এই 15-এর মধ্যে যে এখানে যে 4টা অপশন আছে, এর মধ্যে সবচেয়ে কম শক্তি কার বলো তো? 15 অ্যান্সার কোনটা হবে বলো? 15 দেখো যে 4f এর শক্তি কি হবে বলো তো? সব থেকে কম। 7s এর শক্তি কত বলো তো? 7, 7 আর s এর মান 0, 7 আসতেছে। 4f এর ক্ষেত্রে কত আসতেছে দেখো? 4 + spdf, এখানে কত আসতেছে দেখো? 4 আর 3 কত আসতেছে দেখো তো? 7 আসতেছে, দুইটাই 7 আসতেছে। বাট আমি যখন দেখবো যে n আর l এর মান সমান হয়ে যাচ্ছে, তখন দেখবো কোন কক্ষপথটা আগে আছে। 4 নম্বর কক্ষপথ আগে নাকি 7 নম্বর কক্ষপথ আগে, কোনটার সংখ্যাটা ছোট? 4 সংখ্যা ছোট, তাহলে এটা হচ্ছে আমার শক্তি কম। তাহলে অ্যান্সার হবে কোনটা বলতো? 4f। নিচের কোনটি ইলেকট্রন বিন্যাস Al3+ আয়নের মতো? অ্যালুমিনিয়াম 3+ আয়নের মতো কোনটার ইলেকট্রন বিন্যাস? ঠিক আছে, কোনটার ইলেকট্রন বিন্যাস? তাহলে অ্যালুমিনিয়াম 3+ এ কয়টা ইলেকট্রন আছে বলো তো? অ্যালুমিনিয়ামে জানি আমরা 13টা ইলেকট্রন আছে, আর অ্যালুমিনিয়াম 3+ আছে কয়টা ইলেকট্রন? 10টা ইলেকট্রন। তাহলে এখানে দেখো তো কোনটায় 10টা ইলেকট্রন আছে? ম্যাগনেসিয়াম প্লাসে আছে হচ্ছে 11টা ইলেকট্রন, ক্লোরিন মাইনাসে আছে কয়টা ইলেকট্রন বলো তো? ক্লোরিন। তো দেখো ক্লোরিনে আছে হচ্ছে 17টা ইলেকট্রন, আর ক্লোরিন মাইনাসে আছে 18টা ইলেকট্রন। ফ্লোরিন আছে কয়টা ইলেকট্রন? 9টা, আর ফ্লোরিন মাইনাসে আছে কয়টা বলো তো? 10টা। অক্সিজেন মাইনাসে কয়টা আছে দেখো তো? অক্সিজেন মাইনাসে আছে, অক্সিজেনে থাকে কয়টা ইলেকট্রন বলো তো? 8টা ইলেকট্রন, আর এখানে একটা যুক্ত হয়েছে, তার মানে কয়টা আছে? 9টা আছে। তো দেখো এখানে আমাদের 10টা ইলেকট্রন কার আছে? ফ্লোরিনে আছে। তাহলে 16-এর অ্যান্সার কোনটা হবে বলো তো? 16-এর অ্যান্সার হবে বি। ঠিক আছে, নেক্সট দেখো বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক? 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও সবাই। বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক? নম্বরে যাই, নিজের কোন বর্ণে আলোকের ফোটনের শক্তি সর্বাধিক? = আমরা জানি কি বলতো? hc/λ। তার মানে ই এর সাথে ল্যামডা সম্পর্ক কি বলতো?
ব্যস্তানুপাতিক। তাহলে এর সাথে ল্যামডা সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে আমার শক্তি কী হয় বলতো? হ্রাস পায়। তাহলে এখানে বলছে শক্তি সর্বাধিক, তার মানে আমার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? যার কম তার শক্তি কী হবে? সর্বাধিক। তাহলে এখানে দেখো আমরা জানি কি একটা জানি যে বেনি আসহ কলা, সবাই জানো যে বেনি আসহ কলা, এটা সবাই জানো। তাহলে ফোটনের শক্তি সর্বাধিক বলছে, তাহলে শক্তি সর্বাধিক হইতে হলে আমার তরঙ্গ দৈর্ঘ্য কী হইতে হবে? সব থেকে কম হইতে হবে। তাহলে বেনি আসহ কলার মধ্যে সব থেকে কম কার? বেগুনির। তাহলে আমি আগে অপশনে খুঁজি বেগুনি আছে নাকি। তাহলে 18 অ্যান্সার কোনটা হবে বলো তো? বি হবে। ক্লিয়ার? 18 অ্যান্সার কোনটা হবে? বি হবে। এরপর দেখো ইলেকট্রনের তৃতীয় শক্তি স্তরে ফিরে আসলে কোন বর্ণালী রেখা দেখা যায়? এই জিনিসটা জানার জন্য আমাকে কি জানতে হবে বলো তো? আমাকে জানতে হবে মানে সিরিজগুলোর নাম জানতে হবে। কি নাম জানতে হবে? সিরিজগুলোর নাম। ঠিক আছে, ব্ল্যাঙ্ক পেজটায় যাই আমরা। হ্যাঁ দেখো, তো দেখো আমাদের সিরিজ আছে, ঠিক আছে, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, ব্র্যাকেট সিরিজ, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাস্টেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন সিরিজ, হ্যামফ্রি সিরিজ, টোটাল 6টা সিরিজের নাম আছে। এই 6টা সিরিজের নাম আমাদের পরপর লাগবে, ঠিক আছে। দেখো এখানে রঙিন যৌগ বলছে, তো দেখো জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট কিন্তু ডি ব্লক মৌল, বাট এটা কিন্তু তোমার রঙিন যৌগ না, কারণ জিঙ্ক সালফাইড কি হয়? জিঙ্ক 2+ হয়ে যায়, ঠিক আছে, যার কারণে এটা অবস্থান্তর মৌল হইতে পারে না। স্ক্যান্ডেনিয়ামও ঠিক একই কাহিনী, স্ক্যান্ডেনিয়াম 3+ হয়ে যায়, যার কারণে কি হয়ে যায়? এটা কি করতে পারে না বলো তো? এটা রঙিন যৌগ গঠন করতে পারে না, এটা অবস্থান্তর মৌল হইতে পারে না। যাদের আমরা জানি ডি সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন ডি এর অল্প যাদের 1 থেকে 9 আছে তারাই কি হয় বলো তো? অবস্থান্তর মৌল হয়। তো জিঙ্ক আর স্ক্যান্ডেনিয়ামের ক্ষেত্রে অবস্থান্তর মৌল না, এরা হচ্ছে ডি ব্লক মৌল, বাট অবস্থান্তর মৌল না। আর অ্যালুমিনিয়াম তো ডি ব্লকই মৌল না, তাহলে এটা তো হওয়ারই চান্স নাই। অ্যান্সার তাহলে কোনটা হবে বলো তো? অ্যান্সার হবে এ। আমরা অপশন বাদ দিয়ে ট্রাই করবো আর কি। তো দেখো স্ক্যান্ডেনিয়াম হচ্ছে যেহেতু অবস্থান্তর মৌল না বা ডি ব্লক মৌল, এটা তো অবস্থান্তর মৌল না। তো আমাদের রঙিন যৌগ গঠন করার জন্য আমার কি হইতে হবে বলো তো? অবস্থান্তর মৌল হইতে হবে। তো অবস্থান্তর মৌলসমূহের কয়েকটা বৈশিষ্ট্য আছে, এটা তোমরা মনে রাখতে পারো কি দিয়ে বলো তো? মনে রাখবা 3টা প। কি? 3টা প। এটা হচ্ছে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। জল আসছে, বুঝছো? তোমার জল আসছে, তুমি হচ্ছে প প প বলতেছো আর কি, উল্টাপাল্টা কথা বলতেছো। তো দেখো পতে কি? পতে মনে রাখবা প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। অবস্থান্তর যৌগসমূহ প্যারাচুম্বকীয় তোমার ধর্ম প্রদর্শন করে। পতে কি বলতো? তোমার হচ্ছে প্রভাবক রূপে কাজ করে। কি? প্যারাচুম্বকীয় ধর্ম কাজ করে। পথে কি বলতো? প্যারাচুম্বকীয় ধর্ম হিসেবে কাজ করে। পথে হচ্ছে প্রভাবক রূপে কাজ করে। তারপরে জতে হচ্ছে জটিল যৌগ হিসেবে কাজ করে। রতে হচ্ছে কি বলতো? রঙিন যৌগ গঠন করে, ঠিক আছে। আচ্ছা কোনটি ফেরোম্যাগনেটিক মৌল বলতো? কোনটি ফেরোম্যাগনেটিক মৌল? আচ্ছা ফেরোম্যাগনেটিক, তো ফেরোম্যাগনেটিক মনে রাখবো কোবাল্ট। কোবাল্ট হচ্ছে ফেরোম্যাগনেটিক মৌল, এটা মনে রাখবা ফাঁকা নল দিয়ে মনে রাখতে পারো, ফাঁকা নল, ঠিক আছে। ফাঁকাতে ফেরাস, কতে কোবাল্ট, আর নলে মনে রাখবা নিকেল, ঠিক আছে। এই 3টা হচ্ছে তোমার কি? ফেরোম্যাগনেটিক মৌল। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? 35-এ অ্যান্সার হবে এ। এবার দেখো M3+ আয়নে 23টি ইলেকট্রন বিন্যাস বিদ্যমান থাকলে M এর পারমাণবিক সংখ্যা কত? M3+ আয়নে 23টি ইলেকট্রন বিদ্যমান, তাহলে M3+ হওয়ার পর 23টা ইলেকট্রন বিদ্যমান, তাহলে 3টা ত্যাগ করার পর তাহলে আগে কয়টা ছিল বলো তো? এই 23টার সাথে 3টা যোগ হয়ে যাবে না? তাহলে কয়টা ছিল বলো তো? 26টা। তাহলে পারমাণবিক সংখ্যা কত হবে বলো তো? 26 হবে। কোনটির ইলেকট্রন আসক্তি বেশি? তো ইলেকট্রন আসক্তির ক্রম হিসাবে দেখবা যে ক্লোরিনের আগে ক্লোরিন, ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন, এক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? অ্যান্সার হবে হচ্ছে ক্লোরিন। তাহলে 37 অ্যান্সার হবে কোনটা? বি। আচ্ছা এরপর দেখো 38 নাম্বারটা, ঋণাত্মকতা সঠিক ক্রম, তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম চাইছে, ঠিক আছে। অ্যান্সার হবে কোনটা বলো তো? বি হবে, তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম। তো তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম কিভাবে মনে রাখবা? দেখো আধা বিক্ষেপ দিয়ে মনে রাখবা আর কি, আধা বিক্ষেপ। তো মনে রাখবার কি বাম থেকে ডানে গেলে আকার কি হয় বলো তো? আমি যদি একটা পর্যায়ের বাম থেকে ডানে যাই আকার কি হয়? হ্রাস পায়। আর উপর থেকে নিচে গেলে আকার কি হয় বলো তো? বৃদ্ধি পায়। তো মনে রাখবা আকার কি হয়? বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, আর উপর থেকে নিচে গেলে কি হয় বলো তো? বৃদ্ধি পায়, ঠিক আছে। এইদিকে গেলে কি হয় বলো তো? হ্রাস পায়। তো আধা বিক্ষেপ দিয়ে আমরা কি মনে রাখবো? বাম থেকে ডানে গেলে আধা বিক্ষেপও হ্রাস পাবে, আর উপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপও কী হবে বলো তো? বৃদ্ধি পাবে, কারণ আতে হচ্ছে আকার, ঠিক আছে। তাহলে বাম থেকে ডানে গেলে যেহেতু আকারও হ্রাস পাচ্ছে, সাথে সাথে আর কী কী হ্রাস পাচ্ছে সেই ধর্মগুলো আমরা জেনে রাখবো। ধাতব ধর্মও হ্রাস পাচ্ছে, বিতে বিজারণ ক্ষমতাও হ্রাস পাচ্ছে, ক্ষীয়তে হচ্ছে ক্ষারকীয় ধর্মও হ্রাস পাচ্ছে। বাকি যেসব ধর্ম আছে যেমন ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, সব কী হবে বলো তো? বৃদ্ধি পাবে, ঠিক আছে। একইভাবে উপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপ বাড়তেছে, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সব কী হচ্ছে বলো তো? কমতেছে। তো একইভাবে আমি যদি দেখি তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম, তাহলে বাম থেকে ডানে গেলে যেহেতু আধা বিক্ষেপ হ্রাস পাচ্ছে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কী হবে বলো তো? বৃদ্ধি পাবে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা কী হবে হিসাবে? বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো বলছে যে তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম। তাহলে দেখো অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে কোনটার বেশি হবে বলো তো? অক্সিজেন এবং ফ্লোরিনের মধ্যে কোনটা তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে? যেহেতু আমার বাম থেকে ডানে গেলে আধা বিক্ষেপ কী হচ্ছে বলো তো?
হ্রাস পাচ্ছে, ঠিক আছে। তাহলে বাকি ধর্মগুলো কি হবে আমার বৃদ্ধি পাবে, ঠিক আছে। আধার বিক্ষেপ হ্রাস পাচ্ছে, তাহলে বাকি ধর্মগুলো কি হবে আমার বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে ফ্লোরিন এবং অক্সিজেনের মধ্যে তাহলে বৃদ্ধি পাবে কোনটা, তৈতান্তকতা, ফ্লোরিনে কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। দেখো নেক্সট দেখো 39 নাম্বারটা, কোন আয়নটির আকার বড়, কোন আয়নটির আকার বড়, ঠিক আছে। এরকম দেখো আয়নের আকারগুলো আসতেছে, দেখো আয়নের আকারগুলো আসলে আমার এটা ইম্পর্টেন্ট। দেখো কোন আয়নটির আকার বড়, তো দেখো আয়নের আকার বড় করলে তোমরা ইলেকট্রন ইয়াতে চিন্তা করবা। 39 অ্যান্সারটা দেখো, 39-এ বসে কোন আয়নটির আকার বড়, তাহলে আকার বড় মনে রাখার একটা ট্রিক্স দেখাই দিই। দেখো মনে রাখবা যখন তোমাকে নেগেটিভ থাকবে, দেখো নেগেটিভ, দেখো এইটা কত সোডিয়াম প্লাস, এটারও ইলেকট্রন সংখ্যা 10, অক্সিজেন 2 মাইনাস, এটার ইলেকট্রন সংখ্যা 10, এইটারও নাইট্রোজেন 3 মাইনাস, এখানেও 10, ফ্লোরিনও কত বলো তো 10, সবগুলা 10 আছে, ঠিক আছে। তো পরীক্ষা হলে তুমি যখন চিত্র আঁকা করতে যাবে অনেক টাইম লেগে যাবে। তো এটা মনে রাখতে পারো, তোমরা গাছ কাটার একটা নিয়ম দিয়ে মনে রাখতে পারো, বুঝছো, গাছ কাটার নিয়ম। তো এখানে মনে রাখবে একটা দাগ দিবা, দাগ দিয়ে দেখবা মাইনাস, যেহেতু সবকটা ইলেকট্রন সংখ্যা সমান, তো মনে রাখবার কি মাইনাস মানে হচ্ছে ডাল লাগানো আর প্লাস মানে হচ্ছে ডাল কাটা, ঠিক আছে। মাইনাস মানে কি ডাল লাগানো আর প্লাস মানে কি ডাল কাটা। যেমন আর কি এখানে দেখো নাইট্রোজেন 3 মাইনাস, তার মানে এখানে আমি 3টা ডাল লাগাইছি, বুঝছো, কয়টা ডাল লাগাইছি, 3টা ডাল লাগাইছি। অক্সিজেন 2 মাইনাস, তার মানে হচ্ছে এখানে আমি 2টা ডাল লাগাইছি, বুঝছো, 2টা ডাল লাগাইছি। সোডিয়াম প্লাস মানে আমি একটা ডাল কেটে দিছি, তাহলে এখানে বলছে কোন আয়নটার আকার বড়, তাহলে বড় বললে তো এখানে সোডিয়াম যেহেতু আমি আকার প্লাস মানে একটা ডাল কেটে দিছি, তাহলে তো আকার বড় হওয়ার চান্স নাই। একইভাবে ফ্লোরিন মাইনাস, হ্যাঁ এখানে আমি একটা ডাল লাগাইছি, এখানে আমি 3টা ডাল লাগাইছি, এখানে আমি 2টা ডাল লাগাইছি, তাহলে আমি ডাল বেশি লাগাইছি কোথায় বলো তো নাইট্রোজেন 3 মাইনাসে, তাহলে আকার সবচেয়ে বড় হবে কোনটার, নাইট্রোজেন 3 মাইনাস। তাহলে 39-এর অ্যান্সার কোনটা হবে বলো তো, 39-এর অ্যান্সার হবে এ, 39-এর অ্যান্সার হবে এ, ঠিক আছে। ডাল কাটার নিয়ম দিয়ে মনে রাখতে বলছি 39, ঠিক আছে। আচ্ছা আকারের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক, আকারের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক, তো এটা মনে রাখবে কীভাবে, দেখো আকারের ক্ষেত্রে ওই যে আবার সেই গাছ কাটার নিয়ম, যে এখানে আমি একটা ডাল, এখানে আমি একটা ডালও এখানে আমি একটা ডাল কাটছি, এখানে আমি একটা ডালও কাটি নাই, এখানে আমি 3টা ডাল কাটছি, তাহলে এটা অবশ্যই, আর এখানে 2টা ডাল কাটছি, তাহলে বড় হবে এইটা, তাহলে এটা একটা ভুল আছে, যেহেতু এটা বড় দেখাচ্ছি তাহলে এটা ভুল। এখানে দেখো আমি একটা ডাল লাগাইছি, তার মানে এটা বড় হওয়ার কথা ছিল হিসাবে, বাট চিহ্ন উল্টা দেওয়া, এটাও হবে না। এখানে আমি 2টা ডাল লাগাইছি, তাহলে হিসাবে এটা বড় হওয়ার কথা ছিল, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে দেখো তো, এখানে আমি একটা ডাল কাটছি, এখানে আমি কোনো ডালই কাটিনি, তাহলে হিসাবে 40-এর অ্যান্সার হবে এ, ঠিক আছে। এসপি সংকরিত, এসপি সংকরিত, তো এসপি সংকরণ কখন হয় বলো তো 2, ঠিক আছে 2, তো 2 দিয়ে কীভাবে মনে রাখবা, দেখো এসপি সংকরণ যখন তোমার সংকরণ হবে 2 তখনই হবে এসপি। তো মনে বা 360-কে 2 দ্বারা ভাগ করবা, ঠিক আছে। 360-কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো 180, তাহলে 180 যদি হয় তাহলে দেখবে 180 মানে কোন হয়, কোন মানে কোনটা বলো তো, সরলরৈখিকের ক্ষেত্রে কোন হয় 180 ডিগ্রি, তাহলে অ্যান্সার কোনটা হবে এসপি সংকরণ হলে সরলরৈখিক। যদি তোমাকে বলতো SP2 হলে কি হবে, SP2 কখন হয় বলো তো, যখন সংকরণ হয় আমার 3কে তুমি 360-কে 3 দ্বারা ভাগ করবা, তাহলে দেখো কত আসে 120 আসে আর কি, ঠিক আছে 120। তাহলে যদি সংকরণ হয় আমার SP2 তাহলে 120, আর যদি সংকরণ হয় SP তাহলে হচ্ছে 180 ডিগ্রি, তোমাকে যেছে SP তার মানে এটা 180 ডিগ্রি, তার মানে অ্যান্সারটা হবে কোনটা বলো তো সরলরৈখিক। আর 120 ডিগ্রি হলে হতো কি তোমার হচ্ছে ত্রিভুজাকার, ঠিক আছে। HCF2 কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতটি, তো দেখো HCF2 HCl জেনন, জেননের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, যেহেতু এরা নিষ্ক্রিয় মৌল শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, কয়টা ফ্লোরিন যুক্ত হয়েছে 2টা ফ্লোরিন যুক্ত হয়েছে, বাকি আছে তাহলে 8টার সাথে 2টা ফ্লোরিন যুক্ত হয়েছে, বাকি আর 6টা কি করছে বন্ড করে নাই, তাহলে মুক্ত জোড় আছে কয়টা 3টা আছে, ঠিক আছে মুক্ত জোড় আছে কয়টা 3টা। আচ্ছা কার্বন ডাই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কত, কেন্দ্রীয় কার্বন ডাই অক্সাইড, তো কার্বন ডাই অক্সাইডে তোমার কেন্দ্রীয় পরমাণু কোনটা বলো তো কার্বন, তো আমরা জানি H = মনে রাখবা সংকরায়ন বের করার একটা ফর্মুলা আছে, H = ½ V + X - C + A, এইটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। বিতে হচ্ছে কি মানে তোমার যোজ্যতা ইলেকট্রন, এক্সে হচ্ছে একযোজী পরমাণু কয়টা, এক্সে কি একযোজী পরমাণু কয়টা যুক্ত আছে, সিতে ক্যাটায়ন এতে অ্যানায়ন। তো দেখো এখানে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে হাফ আমি বসাই দিলাম, কেন্দ্রীয় পরমাণু কোনটা কার্বন, কার্বনের যোজ্যতা ইলেকট্রন কয়টা 4টা, প্লাস এক্স মানে কি একযোজী, এখানে কি একযোজী একটা আছে, অক্সিজেন কিন্তু দ্বিযোজী, মানে যারা 2টা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, বা 2টা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে দ্বিযোজী, তো অক্সিজেন কিন্তু শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, তার মানে 2টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এক্ষেত্রে কিন্তু এক্স কিন্তু হবে না, তাহলে এক্স এখানে মান কত হবে বলতে, একযোজী যদি হইতো তাহলে আমি বসাই দিতে পারতাম, যেহেতু এটা দ্বিযোজী তাহলে একযোজী নাই, তাহলে 0 বসাই দিব, ক্যাটায়ন নাই, তাহলে হচ্ছে কত আসলো হাফ ইন্টু কত 4, তাহলে কত হবে বলো তো 2 আসবে সংকরায়ন, তাহলে 2 হলে সংকরায়ন কি হয় S1 P1, তাহলে কত 2, 43 অ্যান্সার কত হবে বলো তো এ হবে। দেখো BeCl2 H = ½ V + X - C + O, এই ফর্মুলায় যদি আমি যাই তাহলে দেখো কি হবে হাফ ভি এর মান কত, এখানে বেরিলিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, বেরিলিয়াম হচ্ছে 5, তাহলে 2 3, তাহলে 3 হবে। ক্লোরিন কয়টা যুক্ত আছে বলো তো,
আচ্ছা বেরিলিয়াম তো 4 তাহলে কত হবে বলো তো, বোরন হচ্ছে 5, তাহলে বেরিলিয়াম যদি 4 হয় তাহলে 2,2, তাহলে মানে দেখো কত আসবে 2 আসবে, ঠিক আছে। প্লাস ক্লোরিন করে যুক্ত আছে 2টা আছে, ক্যাটায়ন অ্যানায়ন নাই, তাহলে 4/2 কত আসে বলো তো 2 আসে। তাহলে 2 হলে কোন কত মানে sp সংকরণ, আর sp সংকরণ হলে আমি 360 কে 2 দ্বারা ভাগ করে দিব, তার মানে কোন কত ডিগ্রি হবে বলো তো 180 ডিগ্রি হবে। 44 আনসার হবে ডি। আচ্ছা এরপর দেখো 45 নাম্বার PCl5, তো PCl5 এর ক্ষেত্রে দেখো সংকরণ আসবে তোমার হচ্ছে 5 আর 5 কত 10, তার মানে 5 আসবে, 5 মানে মনে রাখবা। তো দেখো আমরা জানি যে তোমার যদি সংকরণ 2 আসে তাহলে তো সরলরৈখিক জানি, 3 আসলে ত্রিকোণাকার, তো মনে রাখবা 5-এর ক্ষেত্রে মনে রাখবা, 5-এর ক্ষেত্রে মনে রাখবা, 7-এর ক্ষেত্রে মনে রাখা 5 6 7 আমরা এটা মনে রাখি, এটা যদি তোমাদের মনে থাকে না দেখো 5-এর ক্ষেত্রে 5 6 আর একটা কি আছে বলো তো 7, এই তিনটা আমরা মনে রাখার ট্রিক্সটা দেখি। দেখো 5-এর ক্ষেত্রে মনে রাখবা 5কে তুমি যখন লিখবা তখন লিখবা 3 + 2, ঠিক আছে। আর 7কে যখন লিখবা তখন লিখবা 5 + 2, ঠিক আছে। এভাবে আমরা 5কে 3 + 2 করলেও পাই, আর 7কে 5 + 2 করলেও পাই, ঠিক আছে। তো মনে রাখবা এই 5কে যখন তোমার সংখ্যাটা আসবে 5, তো তখন মনে রাখবা ত্রিকোণাকার দ্বিপিরামিড, কি 2তে দ্বিপিরামিড, 3তে ত্রিকোণাকার, 2তে কি মনে রাখবা দ্বিপিরামিড, ঠিক আছে। 3তে ত্রিকোণাকার আর 2তে কি বলতো দ্বিপিরামিডও, ঠিক আছে। আর এটা যেহেতু 7 5 + 2 তার মানে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, ঠিক আছে। 7 যদি সংকলন 7 আসে তাহলে বলবো পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, আর 5কে লিখবা 3 + 2 মানে হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। আর তোমার দেখো 7 পর্যন্তই বই আছে, 8 কিন্তু নাই। 8টা কোথায় চলে আসছে দেখো 6 এর সাথে চলে আসছে, 6 হলে মনে রাখবা অষ্টতলকীয় মানে 8 অষ্টতলকীয়। তাহলে দেখো এখানে তোমার সংকলন কত বলছে PCl5 কে সংকলন করলে 5ই পাবা, ঠিক আছে। 5 মানে কত 3 + 2 মানে তাহলে ত্রিকোণাকার দ্বিপিরামিড হবে। 45 আনসার হবে কত বলো তো এ হবে। নিচের কোন বন্ধনটি সবচেয়ে শক্তিশালী বন্ড? মনে রাখবা সিগমা আর পাইয়ের মধ্যে কোনটা শক্তিশালী বলো তো, সিগমা নাকি পাই? অনেকে বলবে পাই বন্ড শক্তিশালী, না সিগমা বন্ড শক্তিশালী। মনে রাখবা সিগমা বন্ড শক্তিশালী বন্ড, সিগমা বন্ড শক্তিশালী বন্ড, সিগমা বন্ড শক্তিশালী বন্ড। তাহলে নিচের কোন বন্ধনটি সবচেয়ে বেশি শক্তিশালী? সিগমা বন্ধন সবথেকে বেশি শক্তিশালী। তারপর দেখো কোন যৌগের ধাতুর পোলারায়ন ক্ষমতা বেশি? তো এটা হচ্ছে ফাজানি নীতি যাবে। তো ফাজানি নীতি কি বলছিল যে ক্যাটায়ন আকার কি হতে হবে বলো তো ছোট হতে হবে, অ্যানায়ন আকার বড় হতে হবে। আর হচ্ছে যেসব যৌগে আমার হচ্ছে আধানের পরিমাণ বেশি মানে হচ্ছে চার্জের পরিমাণ বেশি সেটাই পোলারায়ন বেশি হয়। তো দেখো এখানে চার্জ হচ্ছে একটা এখানেও একটা, এখানে দুইটা, এখানেও দুইটা, তাহলে পোলারায়ন বেশি হতে গেলে কি হতে হবে আমার দুইটা হইতে হবে, মানে যেখানে আধানের পরিমাণ বেশি, তাহলে এখানে সিতেও আধানের পরিমাণ বেশি, ডিতেও আধানের পরিমাণ বেশি। এখন তাহলে আমার অ্যান্সার হবে সি অথবা ডি এর মধ্যে যে কোনো একটা। কোনটা বেশি হবে দেখো এখানে দেখো দুইটার ক্ষেত্রে অ্যানায়ন সেম আছে। এখন আমি ক্যাটায়নের বা অ্যানায়নের আকারের দিকে যাব, অ্যানায়নের আকার দুইটাতেই সেম আছে, বাট ক্যাটায়নের আকার দেখো ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, তো আমরা জানি উপর থেকে নিচে গেলে আকার কি হয় বলো তো বৃদ্ধি পায়। তাহলে ম্যাগনেসিয়ামের নিচে কি আছে বলো তো ক্যালসিয়াম আছে, তাহলে বড় কে ক্যালসিয়াম বড়। আমার পোলারায়নের বেশি হওয়ার জন্য কি প্রয়োজন বলো তো, পোলারায়ন বেশি হওয়ার জন্য আমার ক্যাটায়নের আকার কি হইতে হবে ছোট হইতে হবে, ঠিক আছে। ক্যাটায়নের আকার কি হইতে হবে ছোট হইতে হবে, আর অ্যানায়নের আকার বড় হতে হবে। তাহলে পোলারায়ন বেশি হতে গেলে ক্যাটায়নের আকার ছোট, তাহলে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে ছোট কে ম্যাগনেসিয়াম, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো পোলারায়ন বেশি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের। তাহলে 47 অ্যান্সার হবে সি। 48 অ্যান্সার দেখো নিজের কোন যৌগটি অধিক সমযোজী? এইটাও কিন্তু আমরা পোলারায়ন দিয়ে বিয়া করবো, ঠিক আছে। সমযোজী কোনটা হবে যেটার পোলারায়ন বেশি হবে। এখানে পোলারায়ন বেশি কোনটা, আধান বেশি আছে কা, তাহলে বি আর সি তো বাদ, ফার্স্টেই বাদ, কারণ এখানে ডাবল আয়ন। আমরা ট্রিপল আয়ন যেহেতু আছে অপশনে, তাহলে আমরা ট্রিপল আয়নের দিকে যাব। তো দেখো এই দুইটার মধ্যে কোনটার আর কি পোলারায়ন বেশি, তো আকারের দিকে যাব। অ্যালুমিনিয়াম আর আয়রনের মধ্যে আকার বড় কার বলো তো? দেখো অ্যালুমিনিয়াম এবং আয়রনের মধ্যে আয়রনের আকার বড়, তাই না? তাহলে আয়রনের আকার যদি বড় হয় তাহলে পোলারায়ন আমার কি হতে হবে বলো তো যেটা ছোট হবে আকার, যেটা ক্যাটায়নের আকার কি হতে হবে ছোট হইতে গেলে কি পোলারায়ন বেশি হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো অ্যালুমিনিয়াম। কারণ হচ্ছে আয়রনের বড়, তাইলে পোলারায়ন হচ্ছে আয়রনের কি হবে বলো তো কম হবে। আমার হচ্ছে অধিক সমযোজী মানে পোলারায়ন বেশি, পোলারায়ন মানে মনে বা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, তাহলে অ্যান্সার হবে কোনটা সি। তারপর দেখো তাপমাত্রার সাথে বিক্রিয়া হারের সম্পর্ক কি রূপ? তাপমাত্রার সাথে মনে হয় তাপমাত্রা বাড়লে কোনো একটা জিনিসের তাপমাত্রা বাড়লে সংঘর্ষের পরিমাণ বাড়ে, বিক্রিয়ার পরিমাণও বাড়ে, 1 সেকেন্ডে বেশি বিক্রিয়া হয়, তার মানে কি হবে বলো তো সমানুপাতিক। তাপমাত্রার সাথে বিক্রিয়ার সম্পর্ক কীরূপ সমানুপাতিক। তারপর নিচের কোনটি প্রভাবক বিষ? মনে রাখবা আর্সেনিক। আর্সেনিক কি একটা ক্ষতিকর জিনিস না? আর্সেনিক পানিতে আর্সেনিক থাকলে কি আমাদের অনেক ধরনের রোগ হয় না? তো মনে রাখবা এটা বিষ হিসেবে কাজ করে, প্রভাবক বিষ আর্সেনিক অক্সাইড। গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন সম্ভব হয়? গাজন প্রক্রিয়া বলো তো গাজন প্রক্রিয়া কি হয়? এটা কিন্তু সবার জানার কথা, গাজন প্রক্রিয়া কি হয়?
মনে রাখবা গাজন প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে ইথানল মানে হচ্ছে অ্যালকোহল তৈরি করা হয় গাজন প্রক্রিয়া, ঠিক আছে। গাজন প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে ইথানল তৈরি করা হয়। তারপর দেখো আমরা দ্রুত আঁকাবো এখন কেপি কেসি বা নিচের কোন বিক্রিয়া কেপি ইকুয়াল টু কেসি। কেপি ইকুয়াল টু কেসি হলে কি হতে হবে বলতো, কেপি আমরা জানি কেপি ইকুয়াল টু কি বলতো, কেসি আর টি টু দি পাওয়ার কি বলতো ডেল এন, ঠিক আছে। তাহলে ডেল এন এর মান যখন কত হবে বলতো জিরো হয়ে যাবে। ডেল এন এর মান যদি জিরো হয়, কোনো কিছু টু দি পাওয়ার জিরো মানে কত হয় 1, তাহলে এই ডেল এন এর মান যদি আমি জিরো বসাই দিই তাহলে আর টি টু দি পাওয়ার জিরোর মানে 1 হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু কি হয়ে যাবে বলতো, কেপি ইকুয়াল টু কেসি হয়ে যাবে, তাই না। তাহলে আমার ডেল এন এর মান কি হইতে হবে বলতো, জিরো হইতে হবে। আর ডেল এন ইকুয়াল টু কি বলতো, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে আমার উৎপাদের এবং বিক্রিয়কের মোল সংখ্যা যখন সমান হয়ে যাবে তখনই কেপি কেসি সমান হবে। তো আমি দেখি যে কোন জায়গায় সমান আছে, এ পাশে 1 এ পাশে 3, না এটাও পসিবল না, 3 2 না 2 4, এটাও পসিবল না, এটা 2 এ পাশে যোগ করলে 2 আসতেছে। তাহলে অ্যান্সার হবে কোনটা বলতো, 52 অ্যান্সার হবে এ। তারপর 53 অ্যান্সার কোনটা হবে বলতো, কেপি কেসির সম্পর্ক কোনটি সঠিক। দেখো এখানে উৎপাদ মাইনাস বিক্রিয়ক 2 মাইনাস এ পাশে বিক্রিয়ক কত আছে 4 আছে, তাহলে কত আসবে -2, ঠিক আছে। তাহলে কেপি কেসি আর টি টু দি পাওয়ার -2 আসবে। তাহলে দেখো অ্যান্সার কোনটা হবে, বি হবে, ঠিক আছে। তাহলে 53 অ্যান্সার কোনটা হবে, বি হবে। আচ্ছা তারপর দেখো 54 নাম্বারটাও দেখো সেম, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএ আয়নিক গুণফল কত। তো বিশুদ্ধ পানির আয়নিক গুণফল মনে রাখবা 10 টু দি পাওয়ার -14। তারপর কোনটি তীব্রতা বেশি, কোনটি তীব্রতা বেশি এটা মনে রাখতে গেলে আমার কি করতে হবে বলতো, কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করতে হবে, ঠিক আছে। কেন্দ্রীয় পরমাণু জারণ মান, তো দেখো এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জারণ মানগুলো বের করবা। তো এখানে দেখো 3 দুগুণা 6, 6 মানে -6 আর এর পাশে কত +2, তাহলে কত আসতেছে দেখো তো 4 আসতেছে, তাই না। তো এটাও হবে না। সালফারের ক্ষেত্রে দেখো এখানে কত আসতেছে 8 আর 2 কত 6 আসতেছে। এক্ষেত্রে দেখো কত আসতেছে, যে এখানে দেখো কত আসতেছে, এখানে 6 আসতেছে, এখানে আসতেছে হচ্ছে আমার 4, এখানে আসতেছে 6, এখানে দেখো কেন্দ্রীয় পরমাণু কত 3 দুগুণা 6 আর 1 কত বলো তো 5, ঠিক আছে এটা। আর এখানে দেখো কত 4 দুগুণা 8 আর 1 চলে গেলে কত থাকতেছে কত 7 থাকতেছে। তাহলে কেন্দ্রীয় পরমাণু কোনটি তীব্রতা বেশি, যেটা জারণ মান বেশি। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো, অ্যান্সার হবে ডি। আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করব। কোনটি দুর্বলতম অ্যাসিড, এইটাও আর কি সেম, তুমি কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করবা, বের করে আর কি দেখবা যে কোনটা শেয়া। তারপর দেখো টয়লেট সাবান, তো মনে হয় সাবানের পিএইচ কীভাবে বের করে বলো তো, সাবানের পিএইচ কীভাবে বের করে মনে রাখবা, টয়লেট সাবানের পিএইচ মনে রাখবা, সাবানে আছে, শতে মনে রাখবা 7, টয়লেট সাবানের পিএইচ কত 7, তাহলে কত 7 থেকে 8, টয়লেট সাবানের পিএইচ কত বলো তো 7 থেকে 8, ঠিক আছে। দেখো আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। তারপর দেখো 7.45 এর বেশি হলে রোগটার নাম কি বলো তো। আপনার যদি 7.45 এর বেশি হলে কোথায় চলে যাচ্ছে, এটা ক্ষারীয় হয়ে যাচ্ছে। তার মানে যেটাকে বলা হয় কি বলো তো অ্যালকালিসিস। আর যদি 7.45 এর কম হয়ে যায় সেটাকে বলা হয় অ্যাসিডোসিস। তাহলে 7.45 এর বেশি হয়ে গেছে তার মানে এটা অ্যালকালি হয়ে যাবে, কি হয়ে যাবে অ্যালকালিসিস, ঠিক আছে। তারপর দেখো 59 অ্যান্সার কোনটা হবে বলো তো, 59 অ্যান্সার সবাই কমেন্ট করো। পিএইচ এর মান কমানোর জন্য কোনটি ব্যবহৃত হয়। তো মনে রাখবা নাফ নদী আছে একটা, কি নদী, নাফ নদী। ওই নদীটা অনেক অ্যাসিডিক, নাফ নদীটা কি বলতো অনেক অ্যাসিডিক। তো মনে রাখবা পিএইচ কমানোর জন্য মানে কি আমাকে কি করতে হবে, অ্যাসিডিক বানাইতে হবে। অ্যাসিডিক বানাইতে গেলে কি হবে বলতো, নাফ আসবে, কি আসবে নাফ, নাইট্রেট আর ফসফেট। তাহলে দেখো এখানে ফসফেট আছে কোনটা অপশনে, অপশন সিতে আছে। তাহলে পিএইচ এর মান কমানো মানে অ্যাসিডিক বানাইতে হবে, তাহলে কি আসবে বলতো ফসফেট আসবে। তাহলে 59 অ্যান্সার কোনটা হবে বলতো সি হবে। আচ্ছা এরপর দেখো 60, আমাদের আর 2টা কোশ্চেন বাকি আছে, 2-3টা কোশ্চেন বাকি আছে শেষ। মাছ মাংস সংরক্ষণে, তো মনে রাখবা মাছ মাংস মনে রাখবা আমরা কি করি বলতো নাইটে খাই, কোথায় খাই, রাত্রে খাই, ঠিক আছে নাইটে খাই। মনে রাখবা মাছ মাংস আমরা কখন খাই, নাইটে খাই, মানে রাত্রে খাই। মনে রাখবা সোডিয়াম নাইট্রেট হচ্ছে মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত হয়, সোডিয়াম নাইট্রেট। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট করতে হবে, তো কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কৃত্রিম। সোডিয়াম ক্লোরাইড মানে তো লবণ, এটা তো প্রাকৃতিক। সুগার মানে চিনি, এটা তো প্রাকৃতিক। ভিটামিন সিও, তারপর দেখো প্রোপাইল গ্যালেট, এটা কিন্তু প্রাকৃতিক না, এটা হচ্ছে কৃত্রিম, এটা হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে 61 ডি হবে। তো দেখো ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে বলো তো, ভিনেগার বলা হয়। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10%। তাহলে এখানে ইথানোয়িক অ্যাসিড আছে কোনটা বলো তো, ইথানোয়িক অ্যাসিডের সাথে দেখো ইথানোয়িক অ্যাসিড আছে, এখানেও ইথানোয়িক অ্যাসিড আছে, বাট ইথানোয়িক অ্যাসিডের সাথে কি থাকতে হবে বলো তো জলীয় দ্রবণ, ঠিক আছে। ইথানোয়িক অ্যাসিডের সাথে জলীয় দ্রবণ থাকতে হবে। দেখো ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ, ঠিক আছে। তাহলে ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণের সাথে কি হবে বলো তো, আমার হচ্ছে মিশ্রণটা কি বলা বলো তো ভিনেগার বলা হবে। এরপর দেখো লাস্ট 2টা কোশ্চেন আছে, গ্লুকোজ থেকে ইথানল প্রস্তুতে কোনটা ব্যবহার করা হয়, আর হচ্ছে ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে। মনে রাখবা গ্লুকোজ থেকে ইথানল, মনে রাখবা গ্লুকোজের শেষে জ আছে, গ্লুকোজ থেকে ইথানল প্রস্তুতে আমাদের এই কোন এনজাইম ইউজ করা হবে, জাইমেজ এনজাইম। কোন এনজাইম, জাইমেজ এনজাইম, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেনে দেখো ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে। দেখো অনেকে কমেন্ট করছে বি, হ্যাঁ 40%, ঠিক আছে। ফরমালিনে কত পার্সেন্ট মিথানল থাকে বলো তো 40%। আচ্ছা তো আজকের ক্লাসটা আর কি এই
এই পর্যন্তই আর কি। তো তোমরা যারা আর কি কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারছো আর কি। আর কি আমরা দেখলাম যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা একজনকেই তো দিতে হবে, তো তার নামটা হচ্ছে যে রাফিন খান, ঠিক আছে? রাফিন খান দেখলাম অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছিলা। তো রাফিন খানকে আর কি তুমি হচ্ছে জয়কলি একাডেমি পেজটা আর কি মেসেজ দিবা, তোমাকে আর কি তোমার ঠিকানায় আর কি বইটা পাঠিয়ে দেওয়া হবে। তো সবাইকে আর কি ধন্যবাদ অসংখ্য। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।